হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আমি আদর্শ ডিগ্রি কলেজ থেকে গণিত বিভাগের সহকারী অধ্যাপক বৃন্দাবন কুমার সরকার আজকে তৃতীয়বারের মতো তোমাদের সামনে এসেছি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। আজ আমি অনলাইনে ম্যাথমেটিক্স বিষয়ে সরলরেখার উপর আলোচনা করব। এর পূর্বেও আমি সরলরেখা আমাদের ক্লাসে অনেক আলোচনা করেছি, সব পুরো কোর্সটাই কমপ্লিট করে দিয়েছি। তারপরেও আমি আস্তে আস্তে তোমাদেরকে এই সরলরেখার উপর আরেকটু ব্রিফিং দিতে চাই। যেহেতু সামনে পরীক্ষা, তো সরলরেখার উপর অন্তত দুটা প্রশ্ন থাকবে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে দেখা যাবে যে তোমরা ফুল অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। তাছাড়া সরলরেখার উপর অনেকগুলা বহু নির্বাচনী প্রশ্নও থাকে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সরলরেখা ভালো করে বইগুলো ভালো করে দেখবে, আমার দেয়া নোটগুলো ভালো করে দেখবে, তারপরে আস্তে আস্তে রিভিশনগুলো কমপ্লিট করবে। আমি আশা করি তোমাদের রিভিশন কমপ্লিট আছে, তারপরেও পরীক্ষা যতদিন শুরু না হয় ততদিন পর্যন্ত বারবার করে এই রিভিশনগুলো তোমরা কমপ্লিট করবে। আচ্ছা, আমি সরলরেখার উপর আলোচনা করতে যেটা প্রথমে বলবো সেটা হলো যে আমি আবারও বলছি যে কোনো জিনিসের সংজ্ঞাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যেমন সরলরেখা, আমি যদি যে কোনো বেশিরভাগ স্টুডেন্টকেই যদি বলি যে সরলরেখা কাকে বলে, সরলরেখা সব কিছুই পারবে, কিন্তু সরলরেখা কাকে বলে এই জিনিসটা তারা মানে অ্যাবজর্ব করতে পারে নাই। তো আমি আবার একটু বলছি যে সরলরেখা কাকে বলে, এটা প্রথমে তোমরা জেনে নিবে। তো আমি মুখে বলছি যে একটি বিন্দু কোনো সমতলে যদি দিক পরিবর্তন না করে চলে তবে তাকে সরলরেখা বলে। একটি বিন্দু কোনো সমতলে যদি দিক পরিবর্তন না করে চলে তাকে সরলরেখা বলে। সরলরেখার যে কোনো অংশকে রেখাংশ বলা হয়। আচ্ছা, এই সরলরেখা বলতে গিয়ে আমি বললাম একটি তলে, তাহলে তল কাকে বলে এটাও জানা একটু দরকার। তলটা হচ্ছে যদি একটি সরলরেখা দিক পরিবর্তন না করে চলে তাহলে এই সরলরেখার চলার পথকে বলা হয় তল। আর এই সরলরেখাটা চলতে যদি দিক পরিবর্তন করে চলে তাহলে সেটা হলো বক্রতল, আর যদি দিক পরিবর্তন না করে চলে সেটা হচ্ছে সমতল। আচ্ছা, সরলরেখা আলোচনা করতে গিয়ে আমি তল বললাম, আর তল, সরলরেখা এগুলো আসলে স্থানাঙ্কের উপর নির্ভর করে। আমরা যখন কোনো বিন্দু নিয়ে আলোচনা করি এই বিন্দুটা কোথায় অবস্থিত এটা আমরা জানি না। সঙ্গে সঙ্গে আমরা এই বিন্দুটাকে সুনির্দিষ্ট করার জন্য একটা স্থানাঙ্ক আমরা নির্ধারণ করে নিই। এই স্থানাঙ্কটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূলবিন্দু। অর্থাৎ আমরা একটা সরলরেখাকে উলম্ব, একটা আনুভূমিক এবং এই আনুভূমিক এবং উলম্ব সরলরেখা দুটি পরস্পর যে বিন্দুতে কল্পিত যে বিন্দুতে ছেদ করে লম্বভাবে, এই তিনটা পোর্শন নিয়ে হলো স্থানাঙ্ক, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূলবিন্দু। তো কল্পিত এক্স অক্ষ, কল্পিত ওয়াই অক্ষ যেখানে ছেদ করবে সেটাকে বলবো আমরা অরিজিন বা মূলবিন্দু। আর এই মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যদি বলি যে একটা বিন্দু এ, অর্থাৎ এটাকে আমরা বলবো যে এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর কত দূরে আছে, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে লম্বভাবে, সেইভাবে আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করি এবং সুনির্দিষ্ট করি। আর এই সরলরেখা যেহেতু বিন্দু দিয়ে শুরু, এই জন্য স্থানাঙ্কটা জানা আমাদের বিশেষ প্রয়োজন। আর এই স্থানাঙ্ক জানার জন্য আমরা স্থানাঙ্কের ভিতরে কতগুলো প্রকারভেদ আছে। যেমন স্থানাঙ্ক দুই রকমভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্ক সবসময় দুইটা অক্ষর মধ্যে যে কোণটা উৎপন্ন হয় এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে এই কার্তেশীয় স্থানাঙ্কটা থাকে। আর পোলার স্থানাঙ্ক একইভাবে দুইটা সরলরেখা ছেদ করে, তবে পোলার স্থানাঙ্ক অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণ কখনোই 90 ডিগ্রি নয়, হয় 90 ডিগ্রির বেশি অথবা 90 ডিগ্রির কম। তো আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্কে একটা বিন্দুকে ইন্ডিকেট করব তখন সেটাকে
এক্স এবং ওয়াই স্থানাঙ্ককে আমরা একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে কমা দিয়ে এটাকে প্রকাশ করব। আর যদি পোলার স্থানাঙ্ক নির্ধারণ করি তাহলে এই একই জিনিসটাকে, ওই বিন্দুটাকে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করব। আরটা হচ্ছে বিন্দুর মূল বিন্দু থেকে যে বিন্দুর অবস্থান সরাসরি দূরত্ব, আর থিটাটা হচ্ছে এক্স অক্ষের সাথে ওই মূল যে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব সেই সরলরেখাটা যে কোন উৎপন্নটা সেটা হচ্ছে থিটা। তাহলে একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা, আর আর কমা থিটা দিয়ে আমরা পোলার স্থানাঙ্ক নির্ধারণ করব। তারপরে আবার পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, সেটা হলো পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। যদি পোলার স্থানাঙ্কটা এক্স ওয়াই হয় আর কার্টেসীয় স্থানাঙ্ক যদি আর থিটা হয় তাহলে সবসময় এক্স ওয়ান আর কস থিটা হয়, আর ওয়াই সমান হবে আর সাইন থিটা। আবার এই এক্স ওয়ান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এর মধ্যে আবার একটা রিলেশন তৈরি করা যায়। আমরা যদি এই দুটাকে বর্গ করে যোগ করি তাহলে দেখা যায় যে আর স্কোয়ার সমান দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার যদি ভাগ করি তাহলে দেখা যায় থিটা সমান দাঁড়ায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমি একটা শিট দেখাচ্ছি, এখানে একটা ডেফিনিশন আছে, হালকা করে ডেফিনেশন দেওয়া আছে, শিটটা আমি দেখালাম। আচ্ছা, এই শিটের ভিতর আমরা মানে প্রাথমিক পর্যায়ে কিছু জিনিস আমি দিলাম। তারপরে এই শিট থেকে দেখা যাচ্ছে যে এখানে আবার এই শিটটার ভিতর আমি দুইটা বিন্দুর দূরত্ব দিয়েছি, অর্থাৎ একটা বিন্দু যদি এক্স কমা ওয়াই হয়, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়, আর একটা বিন্দু কিউ যদি এক্স টু ওয়াই টু হয়, তাহলে দেখা যাচ্ছে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চিত্রানুযায়ী দেখা যাচ্ছে যে পি কিউ সমান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এই দূরত্বটা এত গুরুত্বপূর্ণ, এই দূরত্ব নির্ণয় করা, যে কোনো জায়গায় এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি আরেকটা শীট দেখাচ্ছি, প্রথম 1 নম্বর শীট দেখাচ্ছি যে সরলরেখা কাকে বলে, স্থানাঙ্ক কাকে বলে, এই শীটটা একটু দেখে নিবে। এই শীটটা সরলরেখা কাকে বলে এটা আমরা দিলাম, সরলরেখা, এবং এই শীটটা একটু দেখে তারপরে বইয়ের সাথে মিল করে আস্তে আস্তে তোমরা এগুলা ঠিক করে নেবে। তো এখানে স্থানাঙ্ক কাকে বলে, সরলরেখা কাকে বলে আমি বললাম, আর ওখানে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা নির্ণয় করছি। আচ্ছা, এই দূরত্বের এক্সাম্পল দিতে যায় আমরা পরবর্তীতে সরলরেখার যে সমীকরণ, এই সরলরেখার সমীকরণ একটু আলোচনা করব। সেটা হলো যে সরলরেখার একটা সাধারণ সমীকরণ আছে। এই সমীকরণটা হচ্ছে সরলরেখাকে সাধারণত এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সরলরেখায় যে কোনো দুটি চলক বা একটি চলকের এক্স এক ঘাত সমীকরণকে আমরা সরলরেখা বলবো। যদি আমরা বলি যে সরলরেখার আকারটা কেমন, সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ বি সিটা হচ্ছে ধ্রুবক আর এক্স আর ওয়াইটা হচ্ছে তোমার চলক। তো এক্স ওয়াই সম্বলিত যে কোনো এক ঘাত সমীকরণ সেটাকে আমরা সরলরেখা বলবো। যেমন এক্স সমান 0, এটাও কিন্তু একটা সরলরেখা, এটা আসলে ওয়াই অক্ষের সমীকরণ। আবার যদি বলি ওয়াই সমান 0, এটাও একটা সরলরেখা, এটাকে বলবো আমরা ওয়াই অক্ষের এক্স অক্ষের সমীকরণ। আবার যদি বলি এক্স সমান এ, তার মানে ওয়াই অক্ষের সমান দ্বারা একটা সরলরেখা। আবার যদি বলি ওয়াই সমান বি, তাহলে বলবো যে এটা এক্স অক্ষের সমান দ্বারা একটা সরলরেখা। আবার যদি বলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটাও কিন্তু একটা সরলরেখা। অর্থাৎ এক্স ওয়াইয়ের যে কোনো একঘাত সমীকরণ হলেই সেটা একটা সরলরেখা হয়। আর সরলরেখা এই জন্য সরলরেখাকে একটা মান সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন করা হয়েছে, সেটা হচ্ছে হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। অর্থাৎ যে কোনো ধরনের সরলরেখাকে এই আকারে প্রকাশ করা যায়। যদি এই সরলরেখার ভিতরে শুধু এক্স থাকে তাহলে ওয়াইয়ের সহগ 0 হবে এবং ধ্রুবক অংশটা 0 হবে। তো এভাবে সরলরেখা নির্ধারণ করা হয়। তবে সরলরেখার কতগুলি স্পেশাল সরলরেখা আছে, যেমন মূল বিন্দুগামী সরলরেখা। এই মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ এখানে কোনো ওয়াই থাকবে, এক্স থাকবে, কিন্তু কোনো ধ্রুবক থাকবে না। তার মানে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় সেটা মূল বিন্দুগামী সরলরেখা। আবার যদি বলি এক্স প্লাস 2y ইকুয়াল টু 0 হয়, সেটাকে বলবো আমরা মূল বিন্দুগামী
সরলরেখা। তো ওয়াই ইকুয়াল টু এফ এক্স মূল বিন্দুগামী সরলরেখার সাধারণ আকার। তো এই এমটা কি? এমটা কিন্তু একটা ধ্রুবক, তবে এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে ঢাল। এটাকে বলে ঢাল। এই সরলরেখার ভিতর এই ঢালটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ঢাল জিনিসটা কি, এই ঢালের সংজ্ঞাটাও কিন্তু জানা দরকার। এই ঢাল ঢাল হলো যে একটি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যান অনুপাতকে বলবো আমরা ঢাল। যেমন একটা সরলরেখা যদি আমরা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই সরলরেখার ঢাল বলবো আমরা ট্যান 30। এই ঢালটা আসলে যেমন একটা ওয়ালের সাথে যদি আমি একটা মই দাঁড় করাই, তাহলে যে মইটা যেভাবে হেলে থাকবে এটা কিন্তু একটা ওই মইটার ঢাল। অর্থাৎ এই ঢালটা এক্স অক্ষের সাথে, অর্থাৎ মেজের সাথে যে মইটাতে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে ঢাল। তো এই এমটা ঢাল, আর ঢাল হচ্ছে আমি সংজ্ঞাটা দিয়ে দিলাম। তবে এই ঢালগুলো সরলরেখা থেকে ঢাল নির্ণয় করার কতগুলি পদ্ধতি আছে, এবং এই ঢালটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ঢালটাকে জানা দরকার। যেমন যদি আমি বলি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যদি বলি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 একটা সরলরেখা, এর ঢাল কত? এই ঢালটা আসলে আমরা এই সরাসরি নির্ণয় করবো এক্স স্থানাঙ্ককে ওয়াই স্থানাঙ্ককে ভাগ করে সামনে একটা ঋণাত্মক চিহ্ন দেবো, অর্থাৎ মাইনাস এক্স এর স্থানাঙ্ক বাই এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটাকে বলবো আমরা ওই সরলরেখার ঢাল। আবার যদি বলি যে দুটি বিন্দু x1 y1 এবং x2 y2 দুইটা বিন্দু আছে, কার্টেসীয় স্থানাঙ্কে দুইটা বিন্দু আছে, একটা নাম পি একটা কিউ, তাহলে এই পি কিউ এর ঢাল কত? তখন আমরা বলবো যে পি কিউ এর ঢাল হচ্ছে ওয়াই স্থানাঙ্ক যদি সরাসরি বিয়োগ করি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, সরাসরি এই ঢাল পাওয়া যাবে। আচ্ছা, আর যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে তো ঢাল আমরা নির্ণয় করতেই পারবো। তো এই সরলরেখা নির্ণয় করতে গিয়ে সরলরেখা আলোচনা করতে গিয়ে যে জিনিসটা আমরা প্রথমে বললাম সেটা হচ্ছে যে সরলরেখার সংজ্ঞা, তারপরে সরলরেখার ভিতর স্থানাঙ্ক, তারপরে স্থানাঙ্কের যে প্রকারভেদগুলো আছে আমি একটু খুব সংক্ষেপে বললাম। এই স্থানাঙ্কের প্রকারভেদগুলো আস্তে আস্তে খুব সুন্দরভাবে দেখে নিতে হবে। স্থানাঙ্কের পরে সরলরেখার যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলো কীভাবে কী দ্বারা সরলরেখাকে প্রকাশ করা যায় সেগুলো জেনে নিতে হবে। তারপরে এই সমীকরণ থেকে সরলরেখার ঢাল কীভাবে বের করা যায় সেটা বের করতে হবে। তারপরে আমরা যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমরা আগে বলেছি। একটা শীট আমি দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিলাম যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এইভাবে নির্ধারণ করা যাচ্ছে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাকে রুট করলেই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। তো এই দূরত্বটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে কোনো জিনিস নির্ণয় করার জন্য আগে আমার ডিস্টেন্সটা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা জরুরি হয়ে পড়ে। তবে দুটি বিন্দুর দূরত্ব বের করার পর বা বের করার সাথে সাথে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী সরলরেখা অন্য একটা বিন্দু দ্বারা যদি বিভক্ত হয়, সেই ভাগ বিন্দুগুলো কিন্তু বের করা খুব প্রয়োজন। যেমন যদি আমরা বলি যে x1 x2 এবং y1 y2 দুটো বিন্দু যদি পি ও কিউ নির্দেশ করে, তাহলে এই পিকের মধ্যবিন্দু কত? তখন আমরা বলবো যে এই মধ্যবিন্দু আর কিছুই না, x1 যোগ x2 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2, এটা হচ্ছে পিকিউ এর মধ্যবিন্দু। এবং এটা আমরা ম্যাথামেটিক্যালি এটা আমরা লিখব। তবে এটা যদি মাঝামাঝি সেট না করে, হয়তো একদিকে 2 অংশ আর একদিকে 1 অংশ এরকমভাবে যদি বিভক্ত হয়, তার জন্য সূত্র আছে, সেটা আমি পরে আলোচনা করব। তো আমরা আরেকটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো বিন্দু দেওয়া থাকে, একটা বিন্দু দেওয়া থাকুক, দুইটা বিন্দু দেওয়া থাকুক, তিনটা বিন্দু দেওয়া থাকুক, যদি একাধিক বা একটি বিন্দু দেওয়া থাকে, তাহলে সেই বিন্দুগামী সরলরেখার সমীকরণগুলি কেমন সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। যেমন যদি বলি যে x1 y একটা বিন্দু, তাহলে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? সঙ্গে সঙ্গে বলবো এই x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 একটা বিন্দু যদি থাকে আর ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখানে mটা হচ্ছে ঢাল দেওয়া থাকবে, আর দেওয়া যদি না থাকে তাহলে বলা থাকবে যে রেখাটা x অক্ষ বা y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে।
এভাবে আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। আমরা যদি মনে করি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব, তাহলে যেমন x1 y1 একটা বিন্দু এবং x2 y2 আর একটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার যদি সমীকরণ চাই, তাহলে আমরা সরলরেখাটা হবে এরকম যে y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2। তো এভাবে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। আচ্ছা, আমরা ঢাল নির্ণয়ের জন্য যে একটা ছোট্ট একটা শীট আমি বলছি যে দুই তিন ভাবে ঢালটা নির্ণয় করা যায়, তোমরা একটু দেখে নিও, তারপরে তোমরা আস্তে আস্তে এগুলা প্র্যাকটিস করবে যে কীভাবে এটা করা যায়। তো ঢাল সরলরেখা এগুলো আমরা নির্ণয় করব। তো যে কোনো আমাদের যদি যে কোনো বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এক বিন্দুগামী সরলরেখা, দুই বিন্দুগামী সরলরেখা, এগুলোর আমরা সমীকরণ নির্ণয় করতে পারব। তো সরলরেখা অনেক বড় একটা বিষয়, সরলরেখার উপর আরও অনেক ক্লাস আমি নিব। আমি প্রাথমিকভাবে একটু ধারণা দিলাম, আমি আগামী ক্লাসে সরলরেখার উপরে আরও সুন্দর সুন্দর একটা নোট দেওয়ার আমি চেষ্টা করব। বেশ কিছু জটিল প্রবলেম আমি করে দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু দেখবে। আর যেহেতু আমাদের এগুলো কোর্সগুলো কমপ্লিট আছে, তাহলে আমার মনে হয় যে তোমরা একটু দেখে দেখে নিও, তবে তোমাদের সমস্যা থাকার কথা না। আর পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি মুখ্য জিনিসগুলো একটু আলোচনা করব, এবং পরবর্তীতে আমি চেষ্টা করব যে MCQ এর ভিতর যে জটিল জটিল কতগুলো জিনিস থাকে, এগুলো আমি একটু নোট আকারে 2-4টা করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই মনে রাখবে যে মুখবন্ধ যেটা মানে চ্যাপ্টারের প্রথম যে অংশটা থাকে, যে একটা ম্যাথমেটিক্সের ভিতরে যেমন জ্যামিতি, মানে কত সালে কে কীভাবে এটা উপস্থাপন করছে, কীভাবে এটা মানে মানব সমাজে মানব সভ্যতায় সংযুক্ত করছে, এই সময় সাল এগুলো একটু জেনে রাখবে, মানে এগুলো MCQতে খুব আসে। আর জ্যামিতি হোক, বীজগণিত হোক, যে কোনো জিনিসই মূল জিনিস জানা দরকার। যেমন আমরা যদি কাউকে যদি বলি যে মূলত সংখ্যা কাকে বলে, দেখবে যে তোমাদের ভিতর অনেকেই ছোট্ট একটা জিনিস অথচ মনে নেই। তো এইটা না, এই জিনিস মুখ্য জিনিসগুলো জানা খুব দরকার। তো যেমন মূলত দুটি পূর্ণ সংখ্যা যদি আমরা ভাগফল আকারে, দুটি পূর্ণ সংখ্যাকে আমরা যদি ভাগফল আকারে প্রকাশ করতে পারি, সেটাকে কিন্তু মূলত সংখ্যা বলে। তো এই যে ছোটো ছোটো জিনিস, এই ছোটো ছোটো জিনিসগুলা অনেকেরই জানা থাকে না, আর অনেকেরই সমস্যা হয়। তো তোমরা অবশ্যই MCQ এর জন্য অবশ্যই এই ছোটো ছোটো জিনিসগুলা ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রয়োজনে তোমরা বিভিন্ন বই, অনেক বই আছে, খালি একটা বই না, অনেকগুলো বই আছে, সেই বইগুলোকে ভালো করে সংগ্রহ করে তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। তো আজকের মতো আমি এই ছোট্ট পরিসরে ছোট্ট ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।